আমার অনেক দর্শক অভিমান করে বলেন, আপু আপনার বিরিয়ানি রান্নার প্রসেস কিন্তু অনেক জটিল। আসলে ওই রেসিপি তো আমার না, কারো না কারো ট্র্যাডিশনাল রেসিপি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তবে এখন আমি কিভাবে বাসায় সবসময় বিরিয়ানি তৈরি করি সেটাই আপনাদেরকে দেখাবো। আর এই বিরিয়ানিটা কতটা পারফেক্ট হবে সেটাই শুধু দেখবেন। চলুন তৈরি করার প্রসেসটি দেখে নেই। যেহেতু বিফ বিরিয়ানি করছি তাই গরুর মাংস তো লাগবেই। এখানে আমি হাড় চর্বি সহ একটু বড় বড় টুকরো করে কাটা 1 কেজি গরুর মাংস নিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, টক দই দিয়ে দিলাম আধা কাপ। তবে এই টক দইটার কিন্তু পানি ঝরানোর কোনো দরকার নেই। শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 2 চা চামচ, আপনারা ঝাল বেশি খেতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। ধনে গুঁড়ি 1 চা চামচ, জিরা গুঁড়ি 1 টেবিল চামচ আর লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার সব কিছু খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। রান্নাটা আজকে আমি বিফ দিয়ে করছি, আপনারা কিন্তু চাইলে চিকেন বাদে অন্য যে কোনো মাংস দিয়ে একই প্রসেসে তৈরি করতে পারেন। আচ্ছা, মাখানোর সময় আমি যে কথাটা সব সময় বলি, একটু উল্টে পাল্টে সময় নিয়ে কিন্তু মাখাতে হবে। যত ভালো করে মাখাবেন ম্যারিনেশনটা তত ভালো হবে, খেতে কিন্তু ততই ভালো লাগবে। এবার একটা ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ঘন্টা 2। তবে যত বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখবেন, দইয়ের কারণে কিন্তু মাংসগুলো সেদ্ধ হতে তত কম সময় লাগবে। আধা কাপ পরিমাণ রান্নার তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। ছোট এলাচ দিয়ে দিলাম 4টি, বড় এলাচ 3টি, 2 টুকরো দারুচিনি। আচ্ছা, ছোট এলাচ ডাইরেক্ট তেলে দেওয়ার আগে কিন্তু একটু ফাটিয়ে নেবেন, কারণ ডাইরেক্ট দিলে কিন্তু অনেক সময় এগুলো ফুটে উঠতে পারে। লং দিয়ে দিলাম 7-8টি আর তেজপাতা 2টি। এবার ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 কাপ। এবার আমি পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটু বেরেস্তার মতো হয়ে আসে। আচ্ছা, মাঝখানে কিন্তু একটু কাজ আছে। পেঁয়াজগুলোর রং কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজগুলো যখন একটু ভাজা ভাজা হতে শুরু করবে, ঠিক সেই মুহূর্তে চিনি দিয়ে দেব 1 চা চামচ। এই চিনি দেওয়ার কারণে হবে কি, যখন আপনারা এই বিরিয়ানিটা খাবেন তখন দারুণ একটা টেস্ট পাবেন। পেঁয়াজগুলো কিন্তু একদম বেরেস্তার মতো হয়ে গেছে। এবার আমি সেই ম্যারিনেট করা মাংসটা এখানে ঢেলে দিচ্ছি। আমি সবসময় যেই কথাটা বলি, আমি কিন্তু কোনো মশলা নষ্ট করতে চাচ্ছি না। তাই যেই বাটিটাতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে 1/4 কাপ পানি দিয়ে বাটিটা ধুয়ে আমি পানিটা এই মাংসটার ভেতরে দিয়ে দেব। আচ্ছা, এই মাংস রান্নায় কিন্তু আমি আর কোনো পানি দেব না। এই 1/4 কাপ পানিতেই কিন্তু মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মাংসগুলো যদি ফ্রেশ হয় তাহলে কিন্তু এডিশনাল কোনো পানি লাগে না, যেমন ধরুন কোরবানির মাংস। এবার আমি একটু মিক্স করে ঢাকা দিয়ে রান্না করব ততক্ষণ যতক্ষণ না মাংসগুলো একদম সুন্দরভাবে সফট হয়ে যায়। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু অবশ্যই ঢাকনাটা খুলে দেব এবং একদম নিচ থেকে উল্টে পাল্টে দেব। দেখতে পাচ্ছেন অনেক পানি উঠেছে এবং এই পানিতেই কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের যদি মাংসগুলো ফ্রিজে রাখা মাংস হয়, যদি পানি না ওঠে এবং মাংসগুলো যদি সেদ্ধ না হয়, সেক্ষেত্রে আপনারা গরম পানি অ্যাড করে দেবেন। তবে মাংসগুলোকে কিন্তু একদম সফট করে রান্না করতে হবে। আমি মাংসটা কিন্তু রান্না করলাম একদম ফুল আছে, মানে প্রথম থেকে এই পর্যন্ত চুলোর আঁচটা কিন্তু একদম ফুল আছে। পানিটা শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। এই মুহূর্তে আমি গোলমরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো। সাথেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ি। গরম মশলার গুঁড়ি কীভাবে বাসায় তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি একটা মাংস আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন মাংসটা কতটা সফট হয়েছে। আমার এই মাংস রান্না কিন্তু শেষ। এবার একটা ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। সাইডে মানে কিন্তু আবার চুলোর উপর না, চুলো থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আরেকটা প্যানে আমি 1/4 কাপ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। 2টি তেজপাতা দিয়ে দিলাম, 2 টুকরো দারুচিনি, ছোট এলাচ 3-4টি। এবার ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। আমি আজকে বিরিয়ানিটা রান্না করব 4 কাপ চাল দিয়ে, তাই আমি পানি দিয়ে দিচ্ছি 6 কাপ। পানিটা কিন্তু নর্মাল পানি দিলাম এবং আমি চুলায় বসিয়ে কিন্তু পানিটাকে গরম করে নেব।
তার আগে দেখুন বিরিয়ানিটাকে টেস্টি করার সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্টেপ। আমি একদম মেপে মেপে আধা কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি এবং সেই পানিটার মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে দুধগুলোকে মিক্স করে ফেলতে হবে। আপনারা হয়তো ভাবছেন গুঁড়ো দুধ কেন দিলাম। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কিন্তু বিরিয়ানির পোলাওটা ধপধপে সাদা হবে এবং টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যাবে। এর মাঝে আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, 3-4টি আলু বোখরা আর 1 টেবিল চামচ কিশমিশ। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব খুব ভালোভাবে বলক ওঠা পর্যন্ত। চুলোর আঁচটা কিন্তু একদম ফুল আছে। পানিটাতে কিন্তু আমরা খুব সুন্দরভাবে বলক উঠে এসছে। এবার আমি এর ভেতরে চাল দিয়ে দেব। আমি কিন্তু চাল নিয়েছি 4 কাপ। খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে আমি এই দুধটার ভেতরে দিয়ে দিলাম। আবারও একটু মিক্স করে নিচ্ছি। 10-12টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচটা কিন্তু ঝাল বাড়াবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে বিরিয়ানিতে। এবার ঢাকা দিয়ে ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পানিটা একদম চালের গায়ে গায়ে চলে আসে। জিনিসটা বুঝতে চাইলে ভিডিওটা লক্ষ্য করুন। চুলোর আঁচটা কিন্তু এখনও ফুল আছে। দেখতে পাচ্ছেন পানিটা একদম গায়ে গায়ে চলে এসছে। এই পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দিলাম। কেওড়ার জল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার রান্না করে রাখা মাংসটার তেল ঝোল সব কিছু আমি এই পোলাওটার উপরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন মাংসগুলোকে পোলাওয়ের সাথে খুব ভালো করে মিক্স করব না, মিক্স আমি পরেও করতে পারবো। আমি শুধু মাংসগুলোকে একটু পোলাওয়ের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে এই জায়গাটা কিন্তু আমি একদম আনকাট রেখেছি যেন আপনারা দেখে বুঝতে পারেন। এবার একদম সমান করে দিচ্ছি, মানে কোথাও উঁচু কোথাও নিচু এরকম যেন না থাকে। একদম সমান করে দিয়ে আমি ঢাকা দিয়ে এবার পোলাওটাকে দমে দিয়ে দিচ্ছি। দমে কিভাবে দিতে হয় সেটা আপনারা সবাই জানেন। হাঁড়ির নিচে একটা পুরাতন তাওয়া দিয়ে চুলোর আঁচটাকে লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে দমে দিয়ে দেবেন। এই অবস্থায় আনুমানিক 10 মিনিটের মধ্যে কিন্তু চালগুলো একদম ভালোভাবে ফুটে যাবে। দেখতে পাচ্ছেন চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি আবারও আলতো করে একটু মিক্স করে নেব। এখন কিন্তু চালগুলো একদম ফুটে গেছে, তাই এখন যদি আমি নেড়ে দেই ভাতগুলো কিন্তু আর ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি যদি তখন খুব বেশি মিক্স করতাম তাহলে কিন্তু চালগুলো ভেঙে যেত আর পোলাওটা কিন্তু এতটা ঝরঝরে হতো না। চেষ্টা করলাম এই অংশটাও আপনাদের একটু ডিটেল দেখাতে। বিরিয়ানি কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার চুলোটা বন্ধ করে ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করব 10 মিনিট। এরপরে আমি পরিবেশনে চলে যাব। ঢাকনাটা খোলার সাথে সাথে যে কি দারুণ একটা ফ্লেভার পাবেন সেটা আসলে রান্না না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ধোঁয়াটা দেখতে পাচ্ছেন? যাই হোক, আবারও একটু মিক্স করে পরিবেশন করছে। আচ্ছা, এই বিরিয়ানিটা কিন্তু আমার শর্টকাট রেসিপি, মানে আমি বাসায় কিন্তু ম্যাক্সিমাম টাইম এভাবেই বিরিয়ানি রান্না করি। এই বিরিয়ানিটা রান্নার সুবিধা হলো চাল ভাজার কোনো ঝামেলা নেই, আবার মুখটা সিল করারও কোনো ঝামেলা নেই। আটা মাখতে হবে না, মুখটা সিল করতে হবে না। খুব সহজেই কিন্তু একটা পারফেক্ট বিরিয়ানি রান্না করে দেখালাম। ঈদের দিন কোরবানি করার পরে যখন মাংস প্রথম বাসায় আসবে তখন কিন্তু চটপট এই বিরিয়ানিটা রান্না করে প্রিয়জনকে চমকে দিতে পারেন। অনেকের সন্দেহ থাকতে পারে, আমি হাঁড়ির তলাটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন কোনো এডিশনাল তেল নেই, আবার পোলাওটাও কিন্তু নিচে লেগে যায়নি। আচ্ছা, পরিবেশনের পরে কিন্তু অল্প একটু বেরেস্তা ছিটিয়ে দেবেন। এই বেরেস্তা কিন্তু এই বিরিয়ানিটার স্বাদটাকে দ্বিগুণ করে দেবে। আর বিরিয়ানি সার্ভ করলাম কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে দিলাম না, সেটাও কিন্তু হবে না, তাই আমি একটু সাজিয়ে পরিবেশন করলাম। আপনারাও এইভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবেন, প্রিয়জনের মনটাকে জয় করে নেবেন। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।